কঠোর বার্তা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা থেকে বিরত থাকুক সরকার। জুলাই সনদ মানি না, কোটি মানুষের কণ্ঠে, সংবিধান রক্ষা করতে হবে। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো, রিজভি। সব দলের ঐক্যমত্য থাকা বিষয়গুলোতে গণভোটের প্রস্তাব ওয়ার্কার্স পার্টির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন মনে হচ্ছে তাজুল ইসলাম এমন এক সাপের লেজে পা দিয়েছেন, যার দংশন এবার পুরো প্রশাসনকে নাড়িয়ে দিতে পারে। এতদিন আমরা বলেছি, এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতেই আমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন। বিদেশিরা চিঠি লিখে ইউনূসকে বলছে কথা। এর কারণ কি জানেন? কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগই। চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়ে। ক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ভুল। এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে, কিন্তু ডক্টর ইউনূস নিজে তা বুঝতে পারেননি। শেখ হাসিনার প্রতি রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন। অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়েও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন। যাই হোক, এসব এখন পুরনো গল্প। আজকের বাস্তবতায় ডক্টর ইউনূস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন, যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা, বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা। ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন তা কে বা ছাড়ে বলুন? হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে, থাকো থাকো, এখনই যেও না। সেই কারণেই ফেব্রুয়ারির নির্বাচনের বদলে তিনি আরো বছর খানেক ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু এই থাকা তার সুখের হবে না, বরং ভয়াবহ হতে পারে। কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে ঠেলে দিয়েছেন। হত্যা করা হয়েছে শত শত মানুষকে। দেশের মৌলিক স্বাধীনতা নেই, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, নারীর অবস্থা তো আরো ভয়াবহ। এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন। ধীরে ধীরে মানবাধিকার সংগঠনগুলো বুঝতে শুরু করেছে, ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে। দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী, এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই বাস্তবতা বুঝে 7টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী। ইতিহাস বলছে, যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয়, তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে। সংবিধান পাল্টে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়, গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে, যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মুখে পড়েছে। ভাবুন, ইউনূস যদি ক্ষমতা নেওয়ার 90 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন, আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন, তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটতো না। বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি করতে পারতেন। কিন্তু তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন। ঠিক যেমন ১/১১ সময়ের অভিজ্ঞতা দেখিয়েছিল, প্রথমে সংস্কার, পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায়। এখন দেশের ভেতরে
যেমন মানুষ ক্ষুব্ধ, তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার, তারপর উপদেশ এবং এরপর চাপ। এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি 6টি আন্তর্জাতিক সংস্থা, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট, এই 6টি সংস্থার একটি চিঠি ডক্টর ইউনূসের কাছে, যে চিঠিতে তারা 12টি সুপারিশ তুলে ধরেছেন। এসব প্রস্তাবের মূল লক্ষ্য হলো মানবাধিকার রক্ষা, আইনের সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তারা স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ এটি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা। চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা, গুমের অপরাধকে আইনে সংজ্ঞায়িত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা, দমনমূলক আইন বাতিল করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা, সুশীল সমাজ এবং এনজিওর স্বাধীনতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বাড়ানো। তারা আরো সতর্ক করেছে যে নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সেরকম একটি মামলার শিকার আমি নিজেও। রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমারে এখন প্রত্যাবর্তনের পরিবেশ নেই, তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী। চিঠির শেষাংশে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে সক্ষম হয়। বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনারা কি আসলেই বট বাহিনী বা বট টিম? আপনাদের মন্তব্যের বিপরীতে কোনো মন্তব্য গেলে সোশ্যাল মিডিয়াতে সে কি গালাগালি করেন? প্রকাশ্যে কি আপনারা রূপ বা বেশ বদলে হামলাও চালান? ঠিক গনে গনে এক সপ্তাহ আগেও দীর্ঘ 1 থেকে 1.5 বছরের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মাস্টার প্ল্যানে জামাত এবং এনসিপি কানেক্টেড ছিল, সেই প্ল্যান থেকে হুট করে এসে আজকের দিনে জামাতকে নিয়ে গত 1-1.5 বছর বিএনপি যত ভাষা প্রয়োগ ব্যবহার করেনি, তার চেয়ে বেশি কঠোর ভাষায় রাজনৈতিক প্রতারক থেকে শুরু করে নানান মন্তব্য করে বসেছেন এনসিপির খুবই ঊর্ধ্বতন যারা নেতারা আছেন। তো আসলে এই যে বক্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন? কেন হঠাৎ করে হান্নান মাসুদ সহ নাহিদ ইসলাম সহ নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন প্রত্যেকেই জামাতকে নিয়ে এমন বিরূপ বক্তব্য করছেন? ঘটনার প্রেক্ষাপট কি বিএনপির কাছাকাছি গিয়ে তাদের থেকে কোনো সিট লোবিং এর চান্স, নাকি অন্য কিছু প্রশ্ন মুখে মুখে ঘুরছে? জামাতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাদের বট টিম হাজির হয়ে যায়, গালাগালি করে, এমনকি শারীরিকভাবে আঘাতও করে। মন্তব্য করেছেন যুগ্ম এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য হান্নান মাসুদ। তার বক্তব্য, আওয়ামী লীগের সময় যদি কেউ ভিন্নমত প্রকাশ করে ট্রায়াল চালাতো তখন হামলা হতো। এখনো একই চিত্র দেখা যাচ্ছে। কারো বিরুদ্ধে, বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললেই তাদের বট বাহিনী হাজির হয়ে যায়, গালাগালি করে। আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন বলা হয় জামাতের আমিরের বিরুদ্ধেও কিছু বলা হবে না বা কিছু বলা যাবে না। মাসুদ বলছেন, জুলাই সনদে যারা সই করেছে তাদের অন্তত 95% লোকের পরিবারের সন্তানরা বাংলাদেশে নেই, তারা এই বাংলাদেশকে ধারণ করে না। তো এখানে অনেক কিছুই আমরা যতটুকু দেখছি যে জামাতের বিপরীতে খুবই কঠিন একটা অবস্থান এনসিপির পক্ষ থেকে হঠাৎ করে নেওয়া হয়েছে। এখন এই যে জামাতের সাথে এনসিপির দূরত্ব, এটা নিয়ে নানান প্রশ্ন, আলোচনা, সমালোচনা আছে। কেন হঠাৎ করে এনসিপি জামাতের সাথে এই বিরূপ অবস্থানে গেল? সংস্কারের নামে বা পিআরের নামেও জামাত রাজনৈতিকভাবে প্রতারণা করছে, এবং কি 1971-এর মহান মুক্তিযুদ্ধ ইস্যুতেও জামাতকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। কেন হঠাৎ করে এই পরিবর্তন? এর পিছনে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে ধরেন জুলাই সনদের স্বাক্ষর থেকে হয়তোবা বিষয়টি সামনে আসছে। যেমন
পিআরের ইস্যুতে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেইটার উপরে কিন্তু একটা অবস্থান ছিল। আর পিআর নিয়ে আমরা দেখছি এনসিপিও 2 দিন আগে কিন্তু উচ্চ কক্ষে তারা পিআর চাইছে, জামাত উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর চাইছে। অপরদিকে জামাতও এনসিপির এই ধরনের বক্তব্যকে তারা মনে করছেন যে অধ্যত্বপূর্ণ বক্তব্য বা রাজনৈতিক শ্লিষ্টতা যেটা আছে সেটা বহির্ভূত। অপরদিকে জামাত আমির যেই ভাষায় কথা বলেছেন, জামাতের জেনারেল সেক্রেটারি সম্মত গোলাম মিয়া পারোয়ার, ওনার বক্তব্যকে আবার পাল্টা কাউন্টার করেছে এনসিপি। এনসিপি বলছে যে উনি যেই বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে অধ্যত্বপূর্ণ এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, তিনি এমন বক্তব্য দিতে পারেন না। আবার জামাতের নেতাকর্মীরা বলছেন, তো তোমরা যে ভাষায় কথা বলছো তো সেই ভাষাটুকু কতটুকু আসলে জায়েজ? মোট কথা হচ্ছে, ওই যে একটা কথা ছিল না যে একটা জঙ্গলে একটা ডাইনি ছিল, সেই ডাইনিকে সরানোর জন্য বনের যত পশু, হ্যাঁ মানে যারা চিরশত্রু ছিল তারাও মিত্রতে পরিণত হয়েছিল। তো যখন সে ডাইনিকে বিদায় করা হলো তখন প্রশ্ন আসলো এই জঙ্গলের রাজত্ব কে করবে, কারা এই জঙ্গলকে কন্ট্রোল করবে? তো সেটা নিয়ে ওই যে মিত্র যত সকল পশু প্রাণীরা ছিল তাদের মধ্যে লড়াই বেঁধে গেল। আর এই লড়াই চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল যে এই লড়াইয়ের মধ্যে যারা একসময় সম্পৃক্ত হয়েছিল তারাই আবার যে ধরেন গরু ছাগলের হাতে মার খাচ্ছে, ছাগল আবার মনে করলেন যে শিয়ালের কাছে কামড় খাচ্ছে, শিয়াল আবার মনে করলেন গন্ডারের গুতা খাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে হুট করে কয়েকটা প্রাণী মিলে একটা টিম তৈরি করা, তারা চিন্তা করলো ভাই ডাইনিরে তাহলে ফিরাই আনি, কারণ গন্ডারের জ্বালায় তো বাঁচতেছি না অথবা গরুর জ্বালায় বাঁচতেছি না। বিষয়টা কি আসলে এরকম হয়ে যাচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক বিভাজন দেখা যাচ্ছে সেখান থেকে কি আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অথবা আওয়ামী লীগকে আসার রাস্তাটা কি সহজ করে দিচ্ছে না? অথবা তারা এখন এই যে নানান বক্তব্য দিচ্ছেন একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে, জুলাই আন্দোলনের যেই মানে প্রেক্ষাপট ছিল, ন্যারেটিভ ছিল, সেগুলোর গোপনে কি ছিল, পেছনে কি ছিল, এই নেতারা কিন্তু মুখ দিয়ে একে একে বের করে দিচ্ছেন। আর এগুলোতে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা কোন দিকে যাচ্ছে? জনগণের মধ্যে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, একটা বয়ান কিন্তু তৈরি হচ্ছে। যদি কখনো এমন হয় তাহলে এই যে যারা আছেন তাদের অবস্থা বা পরিণতি কি হবে? ভালো থাকুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কি বুঝলেন জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির